ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ সংকেত। তো আজকে আমাদের ক্লাসের প্রথম দিন। তো খুব সহজ সরল জিনিস দিয়েই আমরা শুরু করব। তো তার আগে বলে রাখি, যারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো এবং ইংরেজি তাদের কাছে খুব ভয়ের বিষয়, তো আমাদের চ্যানেলে যুক্ত হয়ে ইংরেজির এই ভয়কে দূর করতে তোমরা সফল হতে পারো। তো আজকে আমাদের যে বিষয় সম্পর্কে আমরা ওভারঅল আলোচনা করব, তোমাদের কাছে খুব জানা জিনিস, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ, আমরা যে কথাটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেখানে তিনটে শব্দ লেখা আছে। একটা হচ্ছে পার্টস, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে স্পিচ। তো পার্টস এই কথাটার অর্থ অংশ। অফ এই কথাটার অর্থ হলো এর। এই কথাটার অর্থ এর। স্পিচ এই কথাটির অংশ হচ্ছে বাক্য। এই কথাটা মানে হলো বাক্য। অর্থাৎ পুরো কথাটাকে যদি আমরা একত্রে উচ্চারণ করি তো দাঁড়ায় বাক্যের অংশ, অথবা আমরা একসাথে বলতে পারি ওটাকে বাক্যাংশ। কি বলতে পারি? বাক্যাংশ। অর্থাৎ পার্টস অফ স্পিচের মানে হলো বাক্যাংশ। ক্লিয়ার? তো এবার আসি পার্টস অফ স্পিচের যে টাইপ আছে বা প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচের এখানে 8টা টাইপ সম্পর্কে দেওয়া আছে। কি কি দেওয়া আছে 8টা টাইপের? প্রথম নাউন, দ্বিতীয়তে প্রোনাউন, তৃতীয় অ্যাডজেক্টিভ, চতুর্থ ভার্ব, পঞ্চম অ্যাডভার্ব, ষষ্ঠ প্রিপোজিশন, সপ্তম কনজাংশন এবং অষ্টম এবং শেষ ইন্টারজেকশন। এই যে 8টা আমাদের টাইপ পার্টস অফ স্পিচে জানতে হবে, যাতে আমরা সেন্টেন্স মেকিংয়ে খুব ইজি জিনিসটাভাবে করতে পারি। তো চলো ফার্স্ট টাইপ সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে নাউন। নাউন তোমরা কাকে বলে জানো? যারা যারা জানো অবশ্যই কমেন্টে লিখবে। যারা জানো না তাদেরকে বলে দিই, নাউন যাকে আমরা বাংলায় বলি নামপদ বা বিশেষ্য পদ। কি পদ? নামপদ বা বিশেষ্য পদ। কাকে বলে? যে সকল পদ বা শব্দ শুধুমাত্র নামকেই বুঝিয়ে থাকে, যে সমস্ত পদ বা শব্দ শুধুমাত্র নামকেই বুঝিয়ে থাকে তাকে আমরা বলি নামপদ। এই নাম আমরা 4টি জায়গায় ব্যবহার করে থাকি। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, এক হচ্ছে পিপল অর্থাৎ ব্যক্তি, অ্যানিম্যাল অর্থাৎ পশু পাখি, থিংস অর্থাৎ বস্তু বা জিনিস হিসেবে, আর হচ্ছে প্লেস অর্থাৎ জায়গা হিসেবে। যদি উদাহরণ যায় এদের, পিপল হিসেবে আমরা লিখতে পারি রাম, অথবা লিখতে পারি লতা, মেল ফিমেল উভয় হতে পারে। অ্যানিম্যালের ক্ষেত্রে লিখতে পারি ক্যাট অথবা ডগ। থিংস হিসেবে লিখতে পারি পেন, অথবা লিখতে পারি বুকস অথবা বুক, যাই বলো, সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই নাম ব্যবহার হয়। আর প্লেসের ক্ষেত্রে লিখতে পারি আমরা দীঘা অথবা পুনে, খুব ছোট নাম হিসেবে ব্যবহার করছি, জায়গা যেহেতু কম আছে। তো দেখতে পাচ্ছি আমরা নাউনকে আমরা 4টে পার্টে ভাগ করেছি। যদিও এটা নাউনের ভাগ নয়, যে কোথায় কোথায় আমরা নাউনের ইউজ করে থাকি সেটাকে আমরা লিখলাম। তো পিপল হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যানিম্যালের ক্ষেত্রে, থিংসের ক্ষেত্রে এবং প্লেসের ক্ষেত্রে। প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছ শব্দগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই নাউন। আপাতত আমরা এইটুখানি জানবো, এরপর আমরা ডিটেলসে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো পরের পাঠে আসি, আছে আমাদের প্রোনাউন। প্রোনাউন কী জিনিস? যারা নাউনকে রিপ্লেস করে সেই জায়গায় ব্যবহার করা হয়। যারা নাউনকে রিপ্লেস করে, কাকে রিপ্লেস করে? নাউনকে। যারা রিপ্লেস করে তাদেরকে আমরা বলি প্রোনাউন, তাদেরকে আমরা বলি প্রোনাউন। যেমন তোমাকে একটা সেন্টেন্স হিসেবে দেখাই, আমি লিখলাম রাম ইজ এ বয়। রাম হলো একজন বালক।
ফুল স্টপ দিয়ে পরের সেন্টেন্সটা আমরা লিখতে পারি হি ইজ টল। তো এখানে দেখো আমরা দুটো সেন্টেন্স লিখেছি। প্রথম বাক্যে যেটা আসছে সেটা হচ্ছে রাম ইজ এ বয়। এই বাক্যটায় আমরা শুরু করছি কি দিয়ে? রাম দিয়ে। কিন্তু নেক্সট সেন্টেন্স যখন আমরা যাচ্ছি সেটা শুরু হচ্ছে কিন্তু হি দিয়ে। তো আমরা যখন সেন্টেন্স শুরু করি অবশ্যই সেখানে নাউনকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজে লাগাতে হবে। নাউন অবশ্যই সেন্টেন্স শুরুতে দিতেই হবে, কারণ কাকে তুমি বলতে চাইছো সেটা বোঝাতে গেলে নাউন দিয়ে তোমাকে বোঝাতে হবে। কিন্তু যখন সেকেন্ড সেন্টেন্স সেই জিনিস বা সেই বস্তু বা সেই জায়গা সম্পর্কে আমরা ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে আমরা দুবার করে আর নাম ব্যবহার করি না। সেক্ষেত্রে আমরা তার যে প্রোনাউন সেটা ব্যবহার করি। রাম যেহেতু সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, সেই অনুযায়ী তার যে প্রোনাউন সেও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হবে। রাম যেহেতু এখানে মেল অর্থাৎ পুরুষ, সেই অনুযায়ী তার যে প্রোনাউন সেটাও মেলই হবে অর্থাৎ পুরুষ হিসেবেই লেখা হবে। তো এখানে এই যে হি এটা হচ্ছে আমাদের প্রোনাউন। এরম কিছু যদি এখানে কোনো মেয়েকে বলতো বা অর্থাৎ মহিলাকে বলতো যে আমি লিখলাম লতা ইজ এ গুড গার্ল, তো সেখানে লতার পরে আমরা যে সেন্টেন্সটা লিখতাম তো সেখানে শি ব্যবহার করতাম, কারণ লতা যেহেতু মেয়ে তো তার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে শিকে লিখতে পারি। বোঝা গেল? তো এরকম কিছু শব্দ আছে, যেমন তো হি আমরা লিখলাম, এছাড়াও আছে শি আছে, ইট আছে, আচ্ছা উই আছে, দে আছে, আওয়ার আছে, এরকম অনেক টাইপের যে শব্দগুলো আমরা দেখতে পাই সেগুলো ওভারঅল সবগুলোই হচ্ছে কিন্তু প্রোনাউনের মধ্যে পড়ে। হলো, আসি পরের আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আমরা বাংলায় বলি হচ্ছে বিশেষণ পদ। কী পদ? বিশেষণ পদ। বিশেষণ পদের কাজ কি? এই পদটা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝিয়ে থাকে। কেমন করে বোঝায়, কেমন করে বুঝবে এটা অ্যাডজেক্টিভ পদ? একটা উদাহরণ দিই, বুঝতে তোমাদের সুবিধা হবে। লিখলাম রাম ইজ টল। আরেকটা সেন্টেন্স লিখছি আমরা, যেটা হচ্ছে হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। তাহলে এখানে দেখো দুটো সেন্টেন্স লিখেছি আমরা। প্রথমটা হচ্ছে রাম ইজ টল, পরেরটা লিখেছি হি ইজ এ গুড বয়। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি রাম। রাম তো অবশ্যই একটা নাউন, তো এটা কোনো অ্যাডজেক্টিভ হওয়ার কথাই নয়। ইজ আসছি, ইজটা কী জিনিস। তারপর শব্দটা দেখছি টল। টল এখানে কি করছে, কাকে ব্যাখ্যায়িত করছে? না, রামকে ব্যাখ্যায়িত করছে। রামের একটা গুণকে বোঝাচ্ছে, অর্থাৎ রাম তার যে উচ্চতা সেটাকে হিসেবে রামকে বোঝাচ্ছে, অর্থাৎ রামের একটা গুণকে বোঝাচ্ছে। অর্থাৎ টল যে শব্দটা এখানে হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সেই অনুযায়ী পরের সেন্টেন্সটা যদি দেখি আমরা, তো হি ইজ এ গুড বয়। তো এখানে গুড কাকে প্রেফার করছে? বয়কে প্রেফার করছে, অর্থাৎ বয়টাকে হি অর্থাৎ সেই রাম, রাম হচ্ছে কি গুড বয়। তো বয় এখানে নাউন, বয়টা কাকে প্রেফার করছে? গুডকে প্রেফার করছে, অর্থাৎ সে ভালো ছেলে, তার একটা গুণকে বোঝাচ্ছে। তাই এখানে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন প্রোনাউন উভয়েরই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে বুঝিয়ে থাকে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তো আসি পরের টাইপে, ভার্ব। ভার্ব মানে কি? সকলেই জানো, ক্রিয়াপদ। কী পদ? ক্রিয়াপদ, অর্থাৎ কাজ করা বোঝায়। কি করা বোঝায়? কাজ করা বোঝায়। প্রত্যেকটা সেন্টেন্স আমরা যখন ব্যবহার করি প্রত্যেকটাতেই কিন্তু ক্রিয়াপদের ব্যবহার হয়ে থাকে। কোনো ক্রিয়াপদ ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স লেখা কোনো মতে সম্ভব নয়। যদি আমরা উদাহরণ দেখি, তো সবচেয়ে ছোট সেন্টেন্স ধরো আই রিড, দুটো শব্দের সেন্টেন্স, এর থেকে ছোট সেন্টেন্স আর হয় না কিছু। কিন্তু এই যে সেন্টেন্সটা লিখছো এতে কিন্তু অবশ্যই একটা ভার্ব আছে।
একটা সেন্টেন্স লিখি এর থেকে একটু বড়, হি ইজ স্লিপিং। বোঝা গেল? তো দুটো সেন্টেন্স দেখো, একটা সেন্টেন্সে আমরা লিখেছি রিড, রিড মানে পড়া। পরের সেন্টেন্সে আমরা লিখছি স্লিপ, স্লিপ মানেও ঘুমানো, ঘুমানোটা একটা কাজের মধ্যে পড়ে। তাহলে আমরা যত টাইপের সেন্টেন্স ব্যবহার করি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে ভার্ব থাকে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না। বারবার মনে রাখতে হবে, কোনো সেন্টেন্স যদি কমপ্লিট করতে হয় তো অবশ্যই সেখানে ভার্বের প্রয়োগ করতে হবে। ভার্ব মানে ক্রিয়াপদ, ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যাংশ বা পার্টস অফ স্পিচ যে সেন্টেন্স লিখব সেই পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই তোমাকে ভার্ব নিতে হবে এবং সেন্টেন্স কমপ্লিট করতে গেলে ভার্বকে লাগবে। হলো? তো রিড ছাড়াও আরও অনেক এরম ভার্ব আছে, যেমন আছে প্লে, স্লিপ, ওয়াচ, রিড, রাইট, রান, এই টাইপের যে শব্দগুলো আছে, যেমন বলতে পারি বাংলা হিসেবে তো পড়া, গল্প করা, দেখা, শোনা, গান করা, নাচ করা ইত্যাদি যে কাজগুলো বা যে করা যেগুলো আমরা বলে থাকি সেগুলো হচ্ছে সবই ক্রিয়াপদের মধ্যেই ধরা হয়। বোঝা গেল? তো আসি পরের টাইপে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব একে বাংলায় আমরা বলি ক্রিয়া বিশেষণ। কি বলে থাকি? ক্রিয়া বিশেষণ। কি বলি? ক্রিয়া বিশেষণ। হাতের লেখা একটু খারাপ হচ্ছে, কারণ আসল কথা পেনটার সাথে মোবাইলের ওই স্টাইলাসে যেটা বলো তোমরা পাম রিজেকশন ওটা নেই, যার কারণে লেখাটা একটু গণ্ডগোল হচ্ছে। আশা করি তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। কীভাবে বুঝবে ক্রিয়া বিশেষণ? যে সকল শব্দগুলো ভার্বের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়। আমরা অ্যাডভার্বে পড়েছিলাম খালি নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বুঝিয়ে থাকে। অ্যাডভার্ব কিন্তু খালি ক্রিয়াপদের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা বুঝিয়ে থাকে। সেম জিনিসই যেটা অ্যাডজেক্টিভ করে নাউন প্রোনাউনের ক্ষেত্রে, অ্যাডভার্ব করে খালি ভার্বের ক্ষেত্রে। যেমন সেন্টেন্স লিখি যে আই অ্যাম রিডিং স্লোলি, SLOWLY, স্লোলি। আই অ্যাম রিডিং স্লোলি। দেখো আমরা বলেছি অ্যাডভার্ব ক্রিয়াপদের দোষগুণ অবস্থা পরিমাণ বোঝায়। তো এখানে ভার্ব কোনটা আছে? রিড। রিডটা হচ্ছে আমাদের এখানে ভার্ব আছে। ভার্ব অর্থাৎ ক্রিয়াপদটা কেমন করে হচ্ছে? খুব স্লোলি হচ্ছে, অর্থাৎ ধীর গতিতে হচ্ছে। অর্থাৎ অ্যাডভার্বে একটা দোষ বা গুণ যে হিসেবে ব্যাখ্যা করো তাকে বুঝতে পারবো কিভাবে? যে পড়ার কাজটা হচ্ছে সেটা খুব ধীর গতিতে হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর একটা সহজ নিয়ম হচ্ছে বেশিরভাগ অ্যাডজেক্টিভই শেষ শব্দে LY যুক্ত থাকে। কি যুক্ত থাকে? LY যুক্ত থাকে। এই LY যুক্ত শব্দগুলোও কিন্তু সরাসরি আমরা চিনে নিতে পারি অ্যাডভার্ব হিসেবে। তো অ্যাডভার্ব চিনতে তোমাদের আসল কথা কোনো অসুবিধা হবে না, অ্যাডভার্ব খুবই সোজা জিনিস। তো যারা ভার্বের দোষগুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বুঝিয়ে থাকে তো তাকে আমরা বলি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। বোঝা গেল? চল পরেরটায় আসি, প্রিপোজিশন। প্রিপোজিশনকে আমরা কি বলতে পারি বাংলা অর্থ? যারা জানবে অবশ্যই কমেন্ট করবে, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এটাকে বলা হয় পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। কি বলা হয়? পদান্বয়ী অব্যয়। কোনগুলো প্রিপোজিশন আছে তোমরা অবশ্যই জানো নিশ্চয়ই। কোনগুলো আর একবার বলে দিই, অন আছে, ইন আছে, আন্ডার আছে, বিটুইন আছে, অ্যাবভ আছে, আবার ওভার আছে, এরকম আরও অনেক প্রিপোজিশন আছে। তো কমন এইগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, এগুলো খুব কমন, যেখানে প্রত্যেক জায়গায় আমরা ব্যবহার করি এবং খুব কমন শব্দ এগুলো। প্রত্যেকটার মানে আমরা জানি, অন মানে কি উপরে, ইন মানে মধ্যে,
আন্ডার মানে নিচে, বিটুইন মানে দুটো জিনিসের মধ্যে বোঝায়, অ্যাবভ মানে অনেকটা উপরে, আর ওভার মানে কিছুটা উপরে। তো এরকম প্রত্যেকটা প্রিপোজিশন আমরা জায়গা অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারি। যেমন আমি লিখলাম উদাহরণ, দি ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা সেন্টেন্স লিখেছি, দি ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি কোথায় বসে আছে? টেবিলের উপরে বসে আছে। অর্থাৎ নাউন কোথায় আছে সেটা হিসেবে আমরা ব্যবহার করতে পারি একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে অন। অন মানে হচ্ছে উপরে, উপরে বসে আছে কে? বিড়ালটি, দি ক্যাট। কার উপরে বসে আছে? টেবিলটার উপরে বসে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনের ব্যবহারের মাধ্যমে আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি। এছাড়াও অনের আরও অনেক ব্যবহার আছে, সেগুলো প্রিপোজিশন ক্লাসে আমরা আলোচনা করব। তো আপাতত বোঝা গেল প্রিপোজিশন কীভাবে বা কেমন কীভাবে ব্যবহার হয়ে থাকে। তো চলো পরের পার্টে আসি, কনজাংশন। কনজাংশন এর বাংলা মানে হচ্ছে, জানো কেউ? কনজাংশন মানে হচ্ছে সংযোজক, সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়। অর্থাৎ দুটো সেন্টেন্সকে কানেক্ট করতে, দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, অথবা দুটো শব্দকেও কানেক্ট করতে পারে, যে পার্টস অফ স্পিচটা সেটা হচ্ছে কনজাংশন। কোনগুলো কনজাংশনের মধ্যে আছে? অ্যান্ড আছে, বাট আছে, সো আছে, দেয়ারফোর আছে। এই ধরনের যে শব্দগুলো আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, অ্যান্ড, বাট, সো, দেয়ারফোর। ধরো তোমাকে একটা সেন্টেন্স বললাম, রাম ইজ এ গুড বয়, রহিম ইজ হিজ বেস্ট ফ্রেন্ড। এরকম টাইপের যদি সেন্টেন্স আসে, তাহলে দুটো সেন্টেন্সকে যদি যুক্ত করতে বলে, কীভাবে যুক্ত করবে? রাম ইজ এ গুড বয় বাট রহিম ইজ হিজ বেস্ট ফ্রেন্ড। যে বাট দিয়ে যুক্ত করলাম, অর্থাৎ কিন্তু দিয়ে দুটো সেন্টেন্সকে কিন্তু একসাথে যুক্ত করতে পারি, হ্যাঁ। অথবা দুটো সেন্টেন্স এতে হলো যুক্ত। এবার যদি বলে দুটো শব্দকে কীভাবে যুক্ত করব, তো কোনো যখন আমরা একসাথে দুটো বা তিনটে নাম লিখি তখন কি হয়? যেমন ধরো লিখলাম রাম অ্যান্ড লতা, দুটো শব্দকে আমরা অ্যান্ডের মাধ্যমে যুক্ত করলাম। অথবা লিখতে পারি কি, ধরো আরও কিছু নাম, রাম, শ্যাম, আর যদি ধরা হয় রাজু। এই তিনটে সেন্টেন্স যখন আমরা বা শব্দকে যখন যুক্ত করব, তখন কীভাবে যুক্ত করি? রাম, তারপরে আমরা কমা দিই এবং শ্যামের পরে লিখি অ্যান্ড। তো এরকম তিনটে শব্দকে আমরা যখন যুক্ত করি, তখন শেষ যে শব্দটা থাকে যুক্ত হচ্ছে, তার সাথে আমরা অ্যান্ডের ব্যবহার করতে পারি, করে তিনটে শব্দকে একসাথে করে তাদের যে কাজটা আমরা একই লাইনে লিখে দিতে পারি। এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন থাকলে এই সুবিধাটা হতে পারে। বোঝা গেল? চলো পরের পার্টস অফ স্পিচে যায়, ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়, আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় কোথায় আমরা ব্যবহার করতে পারি? ওই যে দেখো না, এই চিহ্নটা দেয়া আছে, তোমরা সকলেই জানো। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কী চিহ্ন বলো বলো তো? বিস্ময়সূচক চিহ্ন। কোথায় ব্যবহার হয়? হঠাৎ তোমার সাথে কোনো ঘটনা ঘটলো বা হঠাৎ এমন কিছু আচমকা ঘটে গেল, অর্থাৎ তুমি চমকে গেছো, যেটা বলা হয়। তো চমকে গেলে এই টাইপের চিহ্নগুলো দিয়ে কিন্তু আমরা মেনশন করে থাকি যখন খাতায় লিখি। এছাড়া তুমি যদি মুখে বলো, তখন তো মুখে এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে তুমি চমকে উঠেছো, সে হাসিতে না খুশিতে না দুঃখে না এমন কিছু। তো এই চিহ্নগুলো যখন ব্যবহার করে যে যে শব্দগুলোর সাথে আমরা লিখি, তেমন হচ্ছে ওয়াও আসে, এছাড়া আসে হুররে, HURRAE, আচ্ছা, আর আসে হচ্ছে এলাস,
অর্থাৎ দুঃখের সাথে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করি তখন আমরা লিখি। হুররে কখন লিখি? যখন কোনো কিছুতে আমরা আনন্দ পাই, যেমন ধরো খেলায়, ফুটবল খেলায় গোল করেছে আমরা হুররে বলে চিৎকার করে উঠি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আবেগ। তো আবেগসূচক অব্যয়ে এই উদাহরণগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন ওয়াও আছে, হুররে আছে, অ্যালাস আছে, এই যে শব্দগুলো। এছাড়াও আরও অনেক শব্দ আছে, আমরা ইন্টারজেকশনের ক্লাসে আলোচনা করব। তো বোঝা গেল ইন্টারজেকশন কী জিনিস। তো আশা করি তোমাদের ক্লাসটা আজকে কোনো বুঝতে হয়তো অসুবিধা হয়নি, যতটা পেরেছি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো এবং প্রত্যেকদিন ক্লাসের যে পিডিএফ সেটা তোমরা ফ্রিতে বিনামূল্যে এখানে পেয়ে যাবে। তো আবারও একবার, যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ বা নিজেকে ইংরেজিতে দক্ষ করতে চাইছো, অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুক্ত হও। আশা করি আমি চেষ্টা করব প্রত্যেকের যাতে খুব সহজে ইংরেজির প্রতি দুর্বলতাটা কাটানো যায়। তো চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে পর্যন্ত এই পর্যন্তই। সকলে ভালো থাকবে।